হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো তোমরা জানো প্রত্যেক সপ্তাহতে আমাদের যে ম্যাথের প্র্যাকটিস সেশন চলে, সেই প্র্যাকটিস সেশনে আজকে কিন্তু ক্লাস নম্বর 7। এর আগে 6টা ক্লাস হয়ে গেছে। যারা যারা ক্লাসগুলো এখনো দেখছো না তারা কিন্তু অবশ্যই দেখা শুরু করে দাও, কারণ এই ক্লাসগুলো দেখলে তোমরা ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রেল এবং এসএসসি, পিএসসি এই সমস্ত পরীক্ষাগুলোতে অবশ্যই তোমাদের সাহায্য হবে। তো দেখে নেব আজকের প্র্যাকটিস ক্লাসে কি কি অঙ্ক রয়েছে এবং সেগুলো সমাধান করার একদম সহজ উপায়। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রাকার ভূমির ক্ষেত্রফল আমাদের দেওয়া রয়েছে কত 12,500 বর্গমিটার। বলেছে দৈর্ঘ্য 125 মিটার, তাহলে পরিসীমা কত? তাহলে আমাদের পরিসীমা, এই যে পরিসীমা জিনিসটা বের করতে গেলে কি করতে হয় সেটা জেনে নেব আগে। পরিসীমা বের করার সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো পরিসীমার সূত্র। তাহলে দেখো এখানে আমরা দৈর্ঘ্য জানি কিন্তু প্রস্থটা জানি না, তাহলে প্রস্থটা আমাদেরকে বের করতে হবে। কি করে বের করব? দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, এই দুটো থেকে আমরা কি করব? প্রস্থটাকে বের করব। তাহলে প্রস্থ বের করতে গেলে আমাদেরকে এই ক্ষেত্রফলকে মানে 12,500কে কি করতে হবে? দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, মানে 125 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 125 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত হবে? দেখো 125 দিয়ে এটা কাটলে কিন্তু হয় 100। তাহলে আমাদের প্রস্থ হলো কত? 100। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রশ্নে দেওয়া ছিল, আর প্রস্থ পেলাম কত? 100। তাহলে আমরা পরিসীমাও বের করতে পারবো। পরিসীমা কত হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত ছিল? 125 যোগ প্রস্থ, মানে আমার প্রস্থ কত বেরিয়েছিল? 100। তাহলে কিন্তু আমাদের পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে দেখবো 2 গুণ, আচ্ছা 125 আর 100 যোগ করলে হয় হলো 225, ঠিক আছে। আর 225কে 2 দিয়ে গুণ করলে হয় হলো 450। তার মানে অপশন এ হলো আমাদের সঠিক উত্তর এবং একদম কারেক্ট। খুব সহজ উপায়ে কিছু এই দুটো সূত্র কিন্তু তোমরা মনে রাখতেই হবে, তা না হলে এই অঙ্ক করতে পারবে না, ঠিক আছে। তাহলে পরিসীমার সূত্র কি দেখলাম? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর এখানে প্রস্থ বের করার সূত্র হলো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এবার যদি আমাকে দৈর্ঘ্য বের করতে হয় তাহলে কি করব? ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে কিন্তু আমার কি বেরোবে? দৈর্ঘ্য বেরোবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এইভাবে বের করে আমরা পরিসীমা খুব সহজে বের করতে পারবো। পরবর্তী দেখে কি বলেছে, বলেছে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। বলছে প্রথম ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা এখানে দেখো দ্বিতীয় যে ট্রেনটার কথা বলেছে সেই ট্রেনটাকে কিন্তু অতিক্রম করেনি। কি বলেছে? সেই ট্রেনটার এক যাত্রীকে অতিক্রম করেছে, তাই না? আচ্ছা ট্রেনটার একজন যাত্রীকে অতিক্রম করা মানে হলো ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য কত ছিল? 200 মিটার, ঠিক আছে। ট্রেনের নিজের দৈর্ঘ্য ছিল 200 মিটার। তাহলে এই 200 মিটার দৈর্ঘ্যটাই অতিক্রম করেছে 5 সেকেন্ডে, ঠিক আছে। এইবার এখানে একটা গল্প আছে, বলেছে বিপরীত দিক থেকে ট্রেনটা আসছিল, ঠিক আছে। একটার মুখ যদি এদিকে হয় একটার মুখ এদিকে, তাহলে বিপরীত দিকে যখন আসে তখন কিন্তু দুটো ট্রেনের গতিবেগকে আমরা যোগ করে তারপরে মোট গতিবেগ বলি, তাই না? তাহলে আমরা আগে বের করে নেব এই দূরত্ব আর এই সময় দিয়ে মোট গতিবেগটা কত ছিল। দেখো তাহলে দূরত্ব বাই সময় করলে আমরা জানি কি গতিবেগ বেরোয়। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করে দেখো, আচ্ছা এখানে কিন্তু আমার গতিবেগ দেওয়া ছিল কত? কিলোমিটার পার ঘন্টায়। উত্তরও চেয়েছে কিলোমিটার পার ঘন্টায়, তাই না? তাহলে আমাকে এই মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা করতে হবে। এবার কিলোমিটার পার ঘন্টা কিভাবে করা হয় দেখো, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হয়। তাহলে এবার কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 4 5 20 0, আর 5 দিয়ে কাটলে 5 8 40। তাহলে দেখো 8 18, তাহলে 8 গুণ 18, 8 8 64, 4 হাতে 6, 8 আর 6 হলো 14, মানে 144। তাহলে দুটো ওই বিপরীত দিক থেকে আসা দুটো ট্রেনের মোট গতিবেগ ছিল কত? 144। তাহলে তার মধ্যে থেকে দেখো একটা ট্রেনের গতিবেগ বলে দিয়েছে 50 কিলোমিটার পার ঘন্টা, এটাও কিন্তু আমার কিলোমিটার পার ঘন্টায় বেরোলো। তাহলে এই মোট গতিবেগ থেকে আমরা এই 50 কিলোমিটার পার ঘন্টাটাকে যদি বিয়োগ করি তাহলেই বলতে পারবো যে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত ছিল। তাহলে লিখবো কি 144 বিয়োগ 50, বিয়োগ করলে কত হয়? 94। তাহলে 94 কিলোমিটার পার ঘন্টা ছিল এই প্রথম ট্রেনটির গতিবেগ। অপশন এ হলো আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। বোঝা গেল?
পরবর্তী দেখবো কি বলেছে, বলছে 8 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল এটা। বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত, এটা। বলছে এখন থেকে 7 বছর পর এ ও বি এর বয়সের যোগফল কত হবে। তাহলে আগে এখন বের করি যে এ আর বি এর বয়স কত, তারপর না 7 বছরের যোগফল বের করবো। দেখো এখানে 8 বছর আগে আমাদের অনুপাত বলে দিয়েছিল কত, 5:4। আর এখন 8 বছর পর মানে এখনকার কথা বলেছে, তাহলে 6:5। এইবার একটা জিনিস দেখো, দুজনেরই তো 8 বছর করে বেড়েছে এখন বয়স। এইবার দেখো অনুপাতে সংখ্যায় কত করে বেড়েছে, এখানে 1 বেড়েছে, এখানেও কিন্তু 1 বেড়েছে। যেহেতু দুটোর ক্ষেত্রে একই সংখ্যা বেড়েছে আমার, তার মানে আমি বলতে পারি অনুপাতে 1 মানে হলো আমার সেই 8 বছর, যে 8 বছর পরে মানে বর্তমানে আমার বয়সের অনুপাতে এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে অনুপাতে 1 মানে যদি 8 হয়, তাহলে বর্তমান বয়সের এ এর বয়স কত আর বি এর বয়স কত। দেখো তো এ এর বয়স হলো আমার 6 অনুপাতে, আর বি এর বয়স হলো 5। তাহলে আমরা 6 মানে কত বছর, 1 মানে যদি 8 বছর হয়, 6 মানে তাহলে 6 গুণ 8 মানে 48 বছর। ঠিক একই রকম ভাবে আমরা করতে পারবো কি, বি ব্যক্তির, এটা হলো এ এর বয়স, আর বি এর বয়স তাহলে কি হবে, 5 গুণ 8 মানে 5 8 40 বছর। এইবার আমাকে কিন্তু বর্তমানের কথা কিছু বলেনি, বলেছে কি 7 বছর পর এ ও বি এর যোগফল কত হবে। আচ্ছা তাহলে এ দুটোর সাথে এদের দুজনের বয়সে 7 বছর করে আরো বেড়ে যাবে, তাই না। তাহলে দেখো এইখানে 48 যোগ 7 আবার 40 যোগ 7, তাই না। তাহলে 40 যোগ 7, এরা সবাইকে যোগ করবো এবার এদেরকে। তাহলে কত হবে যোগ করলে, 7 সাথে 14 আর 8 হলো তোমার 22 2 হাতে 2, তাহলে 4 আর 4 8 আর 2 হলো 10, মানে 102 বছর হলো 7 বছর পরে দুজনের সমষ্টি। ঠিক আছে, আমরা অনুপাত দিয়ে এরকম করে খুব সহজে করে ফেলতে পারবো, তাহলে অনেকটা লিখে একটু লেন্দি প্রসেস হবে কিন্তু। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে 3 বছরের ব্যবধানে জন্ম নেওয়া 5টি শিশুর বয়সের সমষ্টি 50 বছর। বলছে কনিষ্ঠ শিশুর বয়স নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আজকে শিখবো একদম শর্টে, একদম সহজে, যাতে কোনো নিয়ম না জানলে তুমি খুব সহজে বুঝে যেতে পারো। একদম সহজে শিখবো। দেখো কি হয়েছে, তাহলে 50 বছর ছিল 5টা শিশুর বয়সের সমষ্টি, তাই না। আচ্ছা বলো তো তাহলে 5টা শিশুর বয়সের গড় কত, তাহলে 50/5 মানে 5টা শিশুর বয়সের গড় হলো 10। আচ্ছা বয়সের গড় 10 মানে আমরা জানি গড় মানে হলো মাঝখানের কোনো সংখ্যা, তার আগেও কিছু আছে তার পরেও কিছু আছে, তাহলে 10কে আমি মাঝখানে লিখলাম। এইবার প্রত্যেকটা বছর দেখো 3 বছরের ব্যবধানে, তাহলে 10-এর থেকে যদি 3 বছর কম হয় তাহলে 7 বছর বয়স, আবার 10-এর থেকে যদি 3 বছর বড় হয় তাহলে 13 বছর বয়স, আবার 7-এর থেকে যদি 3 বছর কম হয় তাহলে কিন্তু 4 বছর বয়স, আবার 13-এর থেকে যদি 3 বছর বেশি হয় তাহলে 16 বছর বয়স। দেখো এখানে 5 জন শিশু পেয়েছি, 5 জনের বয়স আমরা পেলাম 4 7 10 13 16। ঠিক আছে, এইবার দেখো আমাদের বলেছে কি কনিষ্ঠ শিশুর বয়স কত, কনিষ্ঠ শিশুর মানে সব থেকে ছোট জনা, তাহলে সব থেকে ছোট জনার বয়স কত, 4 বছর। ঠিক আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর। তাহলে দেখলে এই ধরনের জিনিসগুলো কিন্তু এরকম গড় দিয়ে খুব সহজে করে ফেলা যায়, যাতে তোমার একদম অসুবিধাই না হয়, তুমি চাইলে মুখে মুখেও করতে পারবে। পরবর্তী দেখবো, বলেছে এ এবং বি একটি কাজ করে 12 দিনে। আচ্ছা লিখে নেবো, তাহলে প্রথমেই এ আর বি করে কত, 12 দিনে। তারপরে বলেছে বি এবং সি করে 8 দিনে, লিখলাম বি আর সি করে হলো 8 দিনে। বলছে সি এবং এ করে হলো কত, 6 দিনে। আচ্ছা সি আর এ করে হলো কত, 6 দিনে। এইবার কি বলেছে, বলেছে তাহলে বলছে করতে পারে, তাহলে বি একা কত দিনে কাজটি করতে, মানে একা কাজটি করতে কত সময় নেবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা না আগে বের করব এ বি সি তিনজন একত্রে কত দিনে করে সেটা বের করে নেব। তার থেকে আমি যদি সি আর এর কত দিনে করতে পারি সেই জিনিসটাকে যদি বাদ দিতে পারি, তাহলে আমি কিন্তু বলতে পারবো যে বি কত দিনে করতে পারবে, তাই না। তাহলে দেখো এদের লসাগু কত হয়, এদের লসাগু হয় কিন্তু 24। তাহলে 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24। তাহলে এ প্লাস, দেখো এদের সবাইকে যদি আমি যোগ করি তাহলে দেখো দুটো এ দুটো বি দুটো সি হয়, তাই না। তাহলে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে কত হবে 24 বাই, তাহলে 4 আর 3 7, 7 আর 2 9। তাহলে এই হলো কি আমার এই এ বি সি তিনজন একত্রে করতে পারে কিন্তু এই দিনে, মানে এটা হলো দুজন দুজন করে।
এইবার কথা হলো, যদি আমাকে বলে যে একজন একজন করে, আমাকে তো একজনই বের করতে হবে, তাহলে একটা বি, একটা এ, একটা সি, মানে একটা এ, একটা বি, একটা সি যদি করতে হয় তাহলে কি হবে, দেখো দুজনে যত দিনে করতে পারে তাহলে একজন একজন করলে আরো বেশি দিন লাগবে। তাই আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি কত দিনে করতে, 2 গুণ করব, ঠিক আছে, কারণ জন আর দিনের মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে কত হলো আমাদের 48/9। তাহলে এতদিনে করতে পারে কি এ প্লাস বি প্লাস সি। এইবার বললাম কি সি আর এ কে বিয়োগ করে দেবো, তাহলে এখানে লিখি এ প্লাস বি প্লাস সি হলো কত, 48/9। আর কি সি প্লাস এ হলো কত, 6 দিনে করতে পারে আমাকে বলেছে। তাহলে এদের দুজনের লসাগু কত, এদের দুজনের লসাগু কিন্তু হয় হলো 48। তাহলে এটা ভাগ করলে হয় 9, আর এটা করলে কত হবে, 6 8 48, ঠিক আছে। তাহলে দেখো এইবার এই a প্লাস বি প্লাস সি থেকে আমরা যদি সি আর এ কে বাদ দিয়ে দিই, এই সি আর এ যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি বি, তাহলে লিখবো বি সমান সমান তাহলে 48/9 বিয়োগ 8, তাহলে কত হবে 48 দিনে। তাহলে বি কিন্তু অপশন এ 48 দিন সময় নেবে কাজটা করতে, ঠিক আছে। তো এটা কিন্তু একটু লেন্দি ছিল, এখন কিন্তু এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষাতে আসে, ঠিক আছে। পরবর্তী দেখি কি বলেছে। আচ্ছা, আমাদের ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল এবং প্রাইমারি আপার প্রাইমারি টেটের ব্যাচ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে। যারা ভর্তি হতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাবতীয় তথ্য নিয়ে নেবে। এটা কিন্তু মাত্র 6 মাসের ডিউরেশনে হয়েছে। 6 মাসের কোর্স, একদম কমপ্লিট কোর্স করিয়ে দেওয়া হবে, পুরো সম্পূর্ণ সিলেবাস তোমার শেষ করে দেওয়া হবে এবং তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত করে দেওয়া হবে, যাতে পরীক্ষা হলেই তুমি পাশ করে নিজের জায়গা করে নিতে পারো, ঠিক আছে। পরবর্তী দেখবো কি বলেছে। বলছে একটি বাইক আরোহী একটি নির্দিষ্ট দূরত্ব 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় এবং 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। বলতে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত। আচ্ছা, গড় গতিবেগ আমরা খুব সহজে বের করতে পারি, কিরকম, 2 গুণ যে গতিবেগ দুটো বলে দেবে তাদের গুণফল বাই যে গতিবেগ দুটো দেওয়া থাকবে তাদের যোগফল, ঠিক আছে। তাহলে কত হলো উপরে দেখো তো। আচ্ছা, একটুখানি নিচে লিখি, তাহলে কত হবে 30, 15 দুগুণে 30, তার সাথে আরো একটা শূন্য বাই কত হবে 25। আচ্ছা, 25 দিয়ে 300 কে কাটলে কত হয়, হয় কিন্তু 12। তাহলে উত্তর হলো কত, 12। তাহলে গড় গতিবেগ হলো 12 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। একদম সোজা, খুব সহজে করে ফেলা যায় কিন্তু, ঠিক আছে। পরবর্তী দেখবো, বলেছে কোন আসল 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। আচ্ছা, কোন আসল, এটা কিন্তু সরল সুদের অঙ্ক, কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ বা এরকম কোনো কথা উল্লেখ করা নেই, তাহলে সেহেতু আমি সরল সুদের হিসাবেই করব। তাহলে আমাকে এখানে আসল হিসাবে আমি মনে করব পি, তারপরে সময় তো দেওয়া আছে টি, আর বের করতে বলেছে আর। আচ্ছা, আর একটা জিনিস দরকার, সেটা হলো আমার সুদ মানে আয় দরকার, তাই তো। এখানে দেখো বলছে সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে সুদে আসলে আগে ছিল পি, তাহলে সুদে আসলে 2p হবে, দ্বিগুণ হবে, তাই না। এইবার কি বলেছে, তাহলে আমাকে সুদ বের করতে হবে। আচ্ছা, সুদ বের করতে গেলে কি করতে হয়, সুদ আসল বিয়োগ আসল টাকা, তাহলে আমার বেরোবে কিন্তু সুদ। তাহলে দেখতে পেলাম কি সুদও হলো আমার পি টাকা। আর যখনই বলে দেবে যে কোনো আসল দ্বিগুণ হয়, তার মানে সেই আসল যে টাকাটা ছিল সেই টাকাটাই আবার সুদ হয়েছে, সেই কারণেই তো দ্বিগুণ হয়েছে। সেই জন্য আমি কিন্তু ডাইরেক্ট আসল টাকাটাই সুদে আমরা লিখে দিতে পারি। আচ্ছা, এইবার কি করব, তাহলে আই সমান সমান পিটিআর বাই 100, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে আই এর জায়গায় বসাবো কি পি, আই মানে সুদ বেরিয়েছিল আমার পি, তাহলে পি হলো পি। আচ্ছা, টি মানে হলো কত, 8 বছর, আর মানে আর বাই 100। তাহলে দেখো ওপরে পি, এই পি কেটে গেল, পড়ে থাকলো কি এটা 4 দুগুণে 8, 4 25 100। আচ্ছা, তাহলে এখানে আমরা 2/25টাকে এদিকে নিয়ে আসলে 25/2 হয়ে যাবে সমান সমান আর। আচ্ছা, 25/2 মানে তো আমরা জানি কত, 12.5%, মানে 12.5, ঠিক আছে। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর, বোঝা গেল, খুব সহজ। আই সমান সমান পিটিআর বাই 100, তুমি যদি এই সূত্রটা জানো, সরল সুদের ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু তুমি করে দিয়ে আসতে পারবে। পরবর্তী দেখি কি বলেছে। বলেছে একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করলো, ঠিক আছে। বলছে এ এর ক্রয় মূল্য কত, মানে এই ব্যক্তি প্রথমে একটা দাম দিয়ে কিনেছিল, সেই ব্যক্তি কি করেছে পরের জনকে 20% লাভ করে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলেছে,
আবার যে ব্যক্তিকে বিক্রি করলো সেই ব্যক্তি আবার আরেকজনকে বিক্রি করলো, কিন্তু সে বিক্রি করলো কি ক্ষতিতে, ঠিক আছে, দিয়ে লাস্ট বিক্রয় মূল্য হয়েছে কত 216 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে ক্রয় মূল্য, মানে আমাকে বিক্রয় মূল্য দিয়ে ক্রয় মূল্য চেয়েছে, মানে আমাকে পেছনের দিকে আসতে বলেছে। আচ্ছা, পেছনের দিকে আসতে বললে আমরা কিন্তু 100 গুলোকে উপরে লিখি আর লাভ ক্ষতিগুলোকে নিচের দিকে লিখি, তাই না? তাহলে কি লিখবো 216 গুণ, তাহলে ক্ষতি হয়েছিল, তাহলে কি লিখবো 100 উপরে 10% ক্ষতি মানে 90% বিক্রয় মূল্য, তারপরে কি 20% লাভ, তাহলে 100কে দেবো উপরে আর 120কে লিখবো কিন্তু নিচে, ঠিক আছে। এইবার করবো কাটাকাটি, দেখো উপর নিচের একটা শূন্য, উপরে একটা শূন্য, উপরে একটা শূন্য, নিচের একটা শূন্য, ঠিক আছে। এইবার কাটবো 9 দিয়ে, কত হবে 9 দুগুণে 18, 3 থাকে তাহলে 36, 4 9 36, আর 12 দিয়ে 24কে কাটে 12 দুগুণে 24, পড়ে থাকলো কি 2 গুণ 100, মানে পড়ে থাকলো আমার 200। অপশন এ আমাদের সঠিক উত্তর। তাহলে এ কিনেছিল কিন্তু 200 টাকায়, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে করব একটা একটা করে, যখনই আমাকে পেছনে আসতে বলবে তখনই কিন্তু 100 গুলোকে উপরে দেওয়া, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য চাইলে তখন কিন্তু আমরা এই 100 গুলোকে উপরে দিয়ে লিখি। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে একটি সংখ্যার 25% কমে হয় কত 225, বলছে ওই সংখ্যাটিকে কত শতাংশ বাড়ালে 390 হবে। আচ্ছা 25% কমিয়েছে, তাই না? 25% কমেছে, আমরা সবসময় কিন্তু একটা গোটা সংখ্যাকে আমরা 100% হিসাবে ধরি। তাহলে বলো যদি আমার সংখ্যাটা 25% কমিয়ে দিয়ে থাকে তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি হয়েছে কত পার্সেন্ট? তাহলে 100 বিয়োগ 25 মানে আমার হয়েছে কিন্তু 75%। তাহলে আমি লিখতে পারি 225 মানে হলো 75%, ঠিক আছে। আর বের করবো কি একদম প্লেন ঐকিক নিয়ম, 1 মানে হলো 75/225, আর বের করবো কি 390 মানে 390 মানে কত 75 গুণ 390/225, তাহলে 25 দিয়ে কাটলে হয় 3, 25 দিয়ে কাটলে হয় 9, 3 দিয়ে কাটলে হয় 3 3 9, আবার 3 দিয়ে কাটলে হয় 3 13 39 আর একটা শূন্য, তাহলে এটা হলো 130, মানে 390 হলো 130%। তাহলে 130%, তাই তো? তাহলে বেড়েছে কতটুকু বলো তো? অ্যাকচুয়ালি সংখ্যাটা ছিল 100%, এখন হয়েছে কত 130%, তার মানে বেড়েছে কতটুকু? এই 130 বিয়োগ 100, তার মানে কত 30%। এই 30% কিন্তু আমার এখান থেকে বেড়েছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুব সহজে ঐকিক নিয়মের মতো করে এই ধরনের সমস্ত অঙ্ক তুমি করে দিতে পারবে, তোমার বেশি ব্রেন খাটানোর প্রয়োজন হবে না এবং খুব সহজে সঠিক উত্তর বেরোবে, একদম সঠিক উত্তর। পরবর্তী দেখবো কি বলেছে, বলেছে দেখো আচ্ছা এটা একটু না অন্য রকমের অঙ্ক রয়েছে। কি অঙ্ক রয়েছে? বলছে 16a + 16b = 48 হলে a ও b এর গড় নির্ণয় করো। আচ্ছা আগে আমাকে একটা কথা বলো, তোমাকে যদি একটা সংখ্যার গড় নির্ণয় করতে দেয় তখন কি করো? সংখ্যা দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে, তাই না? এখানে বলেছে a ও b এর গড় নির্ণয় করতে, তাহলে আমরা কি করব? a আর b কে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এইটা আমাকে বের করতে বলেছে, এইটা সমান সমান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখি কিভাবে করা যায়। দেওয়া আছে কি 16a + 16b = 48, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে দেখো এই দুটো থেকে 16 কমন যায়, তাই না? পড়ে থাকে কি a + b = 48। তাহলে দেখো a + b = 48/16। আচ্ছা 48/16, 16 দিয়ে 48 কে কাটলে কত হয়? 16 দিয়ে কাটলে কিন্তু 3 হয়। তাহলে আমি লিখতে পারি a + b = 3, কিন্তু আমার তো a + b বের করলে হবে না, কি করতে হবে? a + b/2 বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? 2 দিয়ে দুপাশেই ভাগ করে দেব। তাহলে দেখো a + b/2 হলো, আর এখানে হলো কি 3/2। তাহলে 3/2 মানে দশমিকে করলে কত হয়? 1.5। তাহলে অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আজকের এই 10টা অঙ্ক কিন্তু খুব সুন্দর এবং সহজে বোঝার অঙ্ক ছিল। তো তোমরা যদি না বুঝতে পারো একটুখানি পেছনে রিমাইন্ড করে আরো একবার দেখে নাও, আর যদি আরো সমস্যা কোনো কিছু জায়গায় কিছু থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা আজকের হোমওয়ার্ক হলো তোমাদের এটা, 160-এর 15%-এর সাথে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে, ঠিক আছে। তো এই 4টা অপশন দেওয়া আছে, তো তোমরা খুব সুন্দর করে অঙ্কটা পড়বে এবং উত্তর করার চেষ্টা করবে। উত্তর করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনেরই আরও গুরুত্বপূর্ণ অনেক রকমের কন্টেন্ট তোমরা কিন্তু পাবে। এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হতে হবে। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিও এবং একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানেই। সুস্থ থেকো, ভালো থেকো।